আজকের লেকচারে আমরা দেখব আরএসএ অ্যালগরিদম, যেটা কিনা প্রথম আমরা দেখতে চলেছি, যেটা কিনা আমাদের অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন অ্যালগরিদম। গত লেকচারে আমরা অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন অ্যালগরিদমের ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার করে নিয়েছি। যারা এখনো ওর বেসিক আইডিয়াটাই জানো না কাকে বলে অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন অ্যালগরিদম, ডাইরেক্ট তোমরা আরএসএ তে জাম্প করে ফেলেছো, আমি রিকোয়েস্ট করবো তোমাদের গিয়ে একবার এর আগের ভিডিওটা দেখে নিতে। কোথা থেকে পাবে? আমার এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাও, ক্রিপ্টোগ্রাফি নেটওয়ার্ক সিকিউরিটি প্লেলিস্ট পেয়ে যাবে, বা আমি আই বাটনও দিয়ে দেবো, চিন্তার বিষয় নেই। যে যে ভিডিওগুলো কথা বলছি আমরা এই আই বাটনগুলোকে ফলো করতে থাকবে, আই বাটনে দিয়ে দেবো, বা তোমরা এই ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ক্লিক করে তোমরা একদম সিরিয়ালি দিয়েছি, একদম সিরিয়ালি দেখো, তাহলে জিনিসগুলো বুঝতে পারবে। এই ভিডিওটা দেখার একটা প্রি রিকোয়েস্ট আছে। কি প্রি রিকোয়েস্ট আছে? আমি গত লেকচারেও বলি, যারা গত লেকচার দেখে এই লেকচারে আসছো, আমি গত লেকচারেও বলেছি, যেটা হচ্ছে আমাদের নাম্বার থিওরির কিছু কনসেপ্টগুলো তোমাদের জানতে হবে। যেটা হচ্ছে অয়েলার্স ফাংশন কাকে বলা, অয়েলার্স থিওরেম কি আছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি করে সলভ করব, এই কনসেপ্টগুলো পুরো কিন্তু আমার অলরেডি দেওয়া আছে। আমি আই বাটনে তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ, তো আই বাটনে আমি দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখতে পারো, বা তোমরা ডিসক্রিপশনে গিয়ে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ভিজিট করে তোমরা সিরিয়ালি দিয়েছি। এর আগে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অফ অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন, তার আগেই আমার 8খানা পার্টে ডিভাইড করেছি। নাম্বার থিওরি বেসিক মডিউলও কি করে বার করে, অনেক কিছু আইডিয়া সেখানে রয়েছে। ওখান থেকে গিয়ে তোমরা যেটা বেসিক অয়েলার্স থিওরেম, অয়েলার্স ফাংশন, ফার্ম্যাট, অয়েলার্স টুশন ফাংশন, ফার্ম্যাট থিওরেম, এই জিনিসগুলো বেসিক আইডিয়াস গুলো নিয়ে নাও, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে কাকে কি বলে, আইডিয়াটা কি, বেসিক বিহাইন্ড। কারণ কি এই অ্যালগরিদম করতে গেলে আমাদের বেসিক বিহাইন্ডে ম্যাথমেটিক্সটা কিন্তু খুব ভালো করে আমাদের কাজে লাগবে। তো যাই হোক, ধরে নিলাম তোমরা জানো। এবার আমরা শুরু করছি। আরএসএ অ্যালগরিদম কি বলছে, 3টে পয়েন্ট ছোট করে লিখে রেখেছি, কারণ আমি জানি অ্যালগরিদমটা খুব বড় না। অ্যালগরিদমটা কিন্তু পরীক্ষায় খুবই চট করে দেয়, যে কোনো পরীক্ষা, সেটা তোমরা যারা সিইউ থেকে বিলং করছো, কি তোমরা ডাব্লিউবিটি থেকে বিলং করছো, কি তোমরা বিসিএ করছো, ফ্রম এনি ইউনিভার্সিটি, ফ্রম অটোনমাস ইউনিভার্সিটি, যে কোনো জায়গায় ইউনিভার্সিটি রিলেটেড এক্সামিনেশনে কিন্তু এই অ্যালগরিদমটার বেসিসে একটা অঙ্ক কিন্তু তোমাদের করতে দেবেই, বা একটা ইনক্রিপশন ডিক্রিপশন করতে দেবেই। এই জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি ওইভাবেই করাবো, চিন্তার বিষয় নেই। দেখো কি বলছে এখানে, যে আরএসএ অ্যালগরিদম, নামটা আরএসএ কেন হয়েছে, তার বেসিক একটা আইডিয়া এখান থেকে ক্লিয়ার করছি। ওরকম ব্যাপার নেই, পরীক্ষাটা কখনোই জিজ্ঞেস করবে না, বাট আইডিয়া গুলো ক্লিয়ার করা খুব দরকার। রাইভেস, সামির, আদিলম্যান, এই 3টে যে বড় বড় সায়েন্টিস্ট বলতে পারো, বা ইঞ্জিনিয়ার্স, তারা রিসার্চ করে এই অ্যালগরিদমটা নিয়ে এসছে। 3জনের কোলাবোরেটিভ ওয়ার্ক। রন রাইভেস্টের কথা তোমরা খুব হয়তো জানো, আমি আশা করছি, কারণ RC4, RC5 এই অ্যালগরিদম গুলো আমরা সিমেট্রি কিন্তু দেখে এসছি। তো ওই ব্যক্তিটাই, রন রাইভেস্ট, কিন্তু তার নিজের এখানে আমাদের কন্ট্রিবিউট করেছে অ্যাসিমেট্রিক কি বানানোর জন্য। সামিন একজন সায়েন্টিস্ট এবং আদিলম্যান একজন সায়েন্টিস্ট, যারা 3টে সায়েন্টিস্ট কন্ট্রিবিউট করে কোলাবোরেটলি এই আরএসএ অ্যালগরিদমটা 1978-এ কিন্তু এটাকে পাবলিশ করে, বা মার্কেটে ফর ইউজে কিন্তু চলে আসে। এটা কিন্তু অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, অলরেডি আমরা লাস্ট লেকচার থেকে অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির আইডিয়াটা অলরেডি আমরা জানি, যারা ইন্ট্রোডাকশন দেন। অ্যাসিমেট্রিক কি আমরা দুটো কি ইউজ করা হয়, জাস্ট আইডিয়া একটু বলে দিলাম। একটা হচ্ছে প্রাইভেট কি ইউজ করা হয়, একটা পাবলিক কি ইউজ করা হয়। আর অ্যাসিমেট্রিক কি অ্যালগরিদম কিভাবে ডিজাইন থাকে, ধরে নাও সেন্ডার রিসিভারকে পাঠাচ্ছে, তো সেন্ডার সবসময় এনক্রিপ্ট করবে, রিসিভারের পাবলিক কি দিয়ে করবে, তাহলে পিইউবি দিয়ে এনক্রিপশন হবে, আর দিয়ে এনক্রিপশন হয়ে গেল। আর ডিক্রিপশন করবে রিসিভার কি দিয়ে, তার নিজস্ব প্রাইভেট কি দিয়ে ডিক্রিপশন হবে, করেছে মেসেজটা পাবে। এটাই কিন্তু আমি আইডিওলজিটা বলেছিলাম এই লাস্ট লেকচারে। যারা দেখোনি কি ওখানে ডিটেলস দেখতে পারো, বাট আমি এখান থেকে জাস্ট দুটো কথা বলে দিলাম, যে অ্যাসিমেট্রিকের যারা ডাইরেক্টলি হয়তো অনেক জায়গায় জাম্প করেছো এই ভিডিওতে, এই জন্য তাদের জন্য এটা বললাম। যারা এখানে দুটো কি ব্যবহার করা, একটা পাবলিক কি, একটা প্রাইভেট কি, এখানে কিন্তু সিঙ্গেল কি এনক্রিপশন না, এখানে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল এন্টিটি অন দ্য নেটওয়ার্কের কাছে কিন্তু দুটো করে কি থাকবে, একটা পাবলিক এবং প্রাইভেট। বাস, আমি এর থেকে বেশি কথা বলবো না। অলরেডি আমরা লাস্ট লেকচারে প্রায় 10-12 মিনিটের ভিডিও আছে, ওটা তোমরা ওখানে দেখতে পারো। আমরা ওটা আই বাটনের লিঙ্কও দিয়ে দিয়েছিলাম, প্লাস ডিসক্রিপশনেও আছে, তোমরা গিয়ে দেখে ওটাকে আইডিয়াটা আরো স্ট্রং করতে পারো। আর আরএসএ অ্যালগরিদম যে স্কিমটা আছে, এটা কিন্তু একটা ব্লক সাইফার অ্যালগরিদম। ব্লক সাইফারের কথা বলবোই না আমি, অলরেডি আমরা সিমেট্রিক কি যখন করেছি তখন আমরা ব্লক সাইফারের পুরো আইডিয়াস দেখেছি, যেখানে কিনা প্লেন টেক্সট আর সাইফার টেক্সট একটা ইন্টিজার হবে ইন বিটুইন 0 to n-1 ফর সাম ভ্যালু অফ n। যখন আমরা অ্যালগরিদমের ডিটেলস ঢুকবো, আমরা এই n এর কনসেপ্টটা বুঝতে পারবো। এইটুকু বুঝলাম, এটা কিন্তু ইন্টিজার ভ্যালু হবে, 0 থেকে n-1 ইন্টিজার ভ্যালু হবে ফর সাম ভ্যালু অফ n, যে কোনো একটা ভ্যালু হতে পারে। সেই ভ্যালুটা কি জিনিস সেটা আমরা একদম, আমরা যখন আমরা ঢুকবো
আমরা অ্যালগরিদমে ঢুকবো তখন বুঝতে পারবো। বাট এটা এখান থেকে একটা আইডিয়া নিলাম, এটা কিন্তু একটা ব্লক সাইফার অ্যালগরিদম। ব্লক সাইফার কথাটার মানে কি? ব্লক সাইফার মানে ব্লকে ইন্টারপ্রিট হয়। আমরা অলরেডি এই জিনিসগুলো কিন্তু অলরেডি দেখে নিয়েছি, মানে ব্লকসে ডিভাইড হয়। যখনই তোমার প্লেন টেক্সট তোমার ডিভাইড হয় ব্লকসে, তাকে বলা হয় ব্লক সাইফার অ্যালগরিদম। ব্লক সাইফার, স্ট্রিম সাইফার, এইগুলো আমরা কিন্তু বেসিক আইডিওলজিতে আমরা সিমেট্রিক কি এনক্রিপশনের আগে এই জিনিসগুলো কিন্তু অলরেডি জেনে গেছিলাম। যারা জানো না কনসেপ্টগুলো, আমি বারবার রিকোয়েস্ট করব, ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, সিরিয়ালি দেখো, জাম্প করো না কোনো জায়গায় এসে। জাম্প করলে কনসেপ্ট লিঙ্ক করাতে পারবে না, এগুলো সবই সিকোয়েন্সিয়াল কনসেপ্ট, ঠিক আছে? সেই সূত্রে এটা ব্লক সাইফার মানে প্লেন টেক্সট ব্লকসে ডিভাইড হয়, তারপর সেই ব্লকস গুলো আমাদের একটা ব্লকস এনক্রিপশনে যায়, এটাকে বলে ব্লক সাইফার। স্ট্রিম সাইফার মানে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স স্ট্রিমের মতন কিন্তু এনক্রিপশনে যায়। গল্পগুলো একটু মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, যদি অলরেডি জানো তো কোনো অসুবিধা নেই। আমরা এবার নেক্সট দেখবো কিভাবে আমরা কি কে জেনারেট করবো, যেটা আলটিমেটলি আমি লাস্ট লেকচারেও বলেছিলাম। আরএসএ অ্যালগরিদমটা কিন্তু খুব টাফ না, এখানে আমাদের মেন কথা হচ্ছে আমাদের কিভাবে আমাদের কি জেনারেশন অ্যালগরিদম, তারপরেই হচ্ছে ছোট্ট করে আমাদের এনক্রিপশন এবং ডিক্রিপশন। এবং আমি এটা এক্সাম্পল দিয়ে একটা নিউমেরিক্যাল সলভ করেও তোমাদের দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি এনক্রিপশন এবং ডিক্রিপশন হচ্ছে। চিন্তার বিষয় নেই কোনো জায়গায়, পুরো জিনিসটাই আমরা হুবাহু ধরে ধরে জিনিসটাকে আমরা দেখবো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের কি জেনারেশন অ্যালগরিদমটা আমি লিখে রেখেছি, এবার এটাকেই বোঝাবো আলটিমেটলি এখানে কি কাজ হচ্ছে। এটাকেই বলতে পারো তোমাদের আরএসএ অ্যালগরিদম, আর এটাই দিয়েই তোমাদের কিন্তু পরীক্ষার হলে কোনো রকম কোনো কিছু দিয়ে দেওয়া হবে, সেটা তোমাকে কোনোভাবে এনক্রিপশন এবং ডিক্রিপশন করে বলতে হবে যে এইভাবে কাজটা হচ্ছে, ঠিক আছে? তো দেখে নাও, প্রথমে আমরা কি জেনারেশন অ্যালগরিদম দেখবো, তারপর আমরা এনক্রিপশন এবং ডিক্রিপশন অ্যালগরিদম এগিয়ে যাবো। প্রথম ফার্স্ট স্টেপে কি বলা হচ্ছে, সিলেক্ট টু লার্জ প্রাইম নাম্বার পি এন্ড কিউ। দুটো তুমি প্রাইম নাম্বার তোমাদের আরবিটারি তোমরা ধরে নাও, বাট লার্জ ধরবে, ঠিক আছে? ছোট ধরবে না, লার্জ প্রাইম নাম্বার ধরো পি আর কিউ, যেটা কিনা দুটো প্রাইম নাম্বার। তোমার নিজের মনের মতো ধরতে পারো, তোমাদের এরকম করে মাথার দিব্যি নেই যে তোমাদের এটাই ধরতে হবে এই রেঞ্জের মধ্যেই। 7 ডিজিট, 8 ডিজিট, 9 ডিজিট, 10 ডিজিট, এরকম বড় বড় দেখে তোমরা বড় বড় ডিজিটের একটা প্রাইম নাম্বার তোমরা ধরে নাও, ঠিক আছে? হয়ে গেল। সেকেন্ড স্টেপ কি বলছে, ক্যালকুলেট করতে বলছে পি এবং কিউ কে, এন এর ভ্যালু বার করতে হবে। আমি বলেছিলাম যে একটা গল্প, আমি যখন ব্লক সাইফার যখন পড়ানোর সময় কথা বললাম, আমি বললাম পরে তোমরা দেখতে পাবে, এই যে লাইনটা দেখো, এই লাইন দেখলে বুঝতে পারবে, দেখতে পাচ্ছ, সাইফার টেক্সট ইন্টিজার বিটুইন 0 to n-1, যে কোনো একটি ফর সাম ভ্যালু অফ n। তুমি প্লেন টেক্সট এবং সাইফার টেক্সট পাবে যেটা কিনা 0 থেকে n-1 এর মধ্যে ফর সাম ভ্যালু অফ n। তাহলে এনটা কি করে পাচ্ছ, ক্লিয়ার হয়ে গেছে। এই ক্যালকুলেট n ইজ ইকুয়াল টু পি ইন্টু কিউ, মানে যেই দুটো তুমি প্রাইম নাম্বার অ্যাজাম্পশন করলে বা ধরলে, এটা যে কোনো লোক যা কিছু ধরতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। বাট গল্পটা হচ্ছে এটা যেহেতু আমাদের এটা মাথায় রাখবে, এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এন্টিটির সাথে কিন্তু এই কাজটা হচ্ছে, মানে প্রত্যেকটা ডিভাইস বলতে পারো, প্রত্যেকটা ব্যক্তি বলতে পারো অন ইন্টারনেটে এইভাবে তারা নিজস্ব কি জেনারেট করছে। এই যে ধরে নাও রাম, রাম একটি ব্যক্তি শ্যামকে আমাদের মেসেজ পাঠাবে অ্যাসিমেট্রিক কি এনক্রিপশনের মারফতে। মানে সেই সূত্রে দাঁড়িয়ে কি 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 ব্যাপার হবে, যখন রাম কি করবে, রাম তার এন্ডে কি জেনারেশন অ্যালগরিদমটা চালাবে, তাহলে কোনো একটি র্যান্ডম নাম্বার, র্যান্ডম প্রাইম নাম্বার ধরে নাও, কোনো একটি ফাংশন রয়েছে যার সাহায্যে এই পি আর কিউ দুটো নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে। ইটস আ লার্জ নাম্বার, ইট শুড বি 7 কি 8 কি 9 10 এরকম ডিজিটের দুটো বড় বড় দেখতে প্রাইম নাম্বারকে জেনারেট হবে। সেই দুটো প্রাইম নাম্বার ধরবো, অ্যাকচুয়ালি অ্যালগরিদমে তো জেনারেট হয়, আমরা তো আমরা ম্যানুয়ালি করতে গেলে ধরতে হয়, বাট অ্যালগরিদমে করতে গেলে তো আমাদের জেনারেট করতে হয়। তারপর আমরা সেখান থেকে আমরা কি পেলাম, আমরা পি ইন্টু কিউ করে আমাদের এন এর ভ্যালু পেয়ে গেলাম। সেকেন্ড স্টেপ কমপ্লিট। এবার থার্ড স্টেপের জন্যই বলেছিলাম বারবার নাম্বার থিওরির বেসিক আইডিয়াগুলো থাকতে হবে। এই স্টেপে এই জিনিসটা তোমরা বুঝতে পারবে না যদি ওটা না জানো। এটাকেই বলা হচ্ছে অয়েলার-স্টুসান ফাংশন। এই গল্পটা যদি না জানো অয়েলার-স্টুসান ফাংশন, এটা বুঝতে পারবে না। এটা বাই ডিফল্ট ওখানে প্রুফ করে দেওয়া রয়েছে, ঠিক আছে? আমি সব পড়িয়েছি ওখানে, বলে দিয়েছি। আমি ফের রিকোয়েস্ট করবো যদি না বুঝতে পারো, এখানে এমনি তুমি এখানে দেখে বুঝতে পারো যে আমাদের ফাই অফ এন কে বলা হয় অয়েলার-স্টুসান ফাংশন। কি করে বার করবে, p-1 ইন্টু q-1, পি এর যে ভ্যালু ধরে নাও যা ধরেছো, আর কিউ এর যে ভ্যালু যা ধরেছো সেটা -1 করে যদি মাল্টিপ্লাই করো, তুমি যে ভ্যালুটা পাবে সেটাকে বলা হয় অয়েলার-স্টুসান ফাংশন। কেন p-1 করবো,
কেন কিউ মাইনাস ওয়ান করতে, এগুলো অয়েলার টিউশন ফাংশনে আমি পুরো ডিটেল ডিসক্রিপশন দিয়েছি, এখন কিছু বলতে যাবো না, বললেই জিনিস লেকচারটা অনেক বড় হয়ে যাবে। মনে হলে তোমরা গিয়ে দেখে না, আমি অলরেডি প্রথম দিকে এতেও আই বাটনও দিয়েছিলাম, ডিসক্রিপশনেও আছে, একবার জিনিসটাকে একবার ভালো করে তোমরা দেখে নাও, দেখলে বুঝতে পারবে। বাট এটাকে বলা হয় অয়েলার টিউশন ফাংশন। ফাই অফ এন কথাটার মানে হচ্ছে এই জিনিসটাকে বলা হয় অয়েলার টিউশন ফাংশন। এটা কি করে পাবো আমরা? আমরা সিম্পল পি মাইনাস ওয়ান, যে পির ভ্যালুটা পেয়েছি তার থেকে মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ানকে মাল্টিপ্লাই করে আমরা ফাই অফ এন এর ভ্যালু পেয়ে যাব। এবার ফোর্থ স্টেপ কি বলছে, আমাদের একটা ই কে চুজ করতে হবে, আমাদের ইচ্ছা, আমাদের মনের মতন একটি ই কে চুজ করো যাতে কিনা, আর ই এর ভ্যালুটা তোমার ওয়ান থেকে নিয়ে ফাই অফ এন এর যে রেজাল্টটা তুমি এর আগের স্টেপে পেলে, তাহলে এই দুটোর মধ্যে লাই করতে হবে। ধরে নাও আমি ফাই অফ এন এর ভ্যালু পেয়েছি 10, ধরে না হাইপোথেটিক্যাল বলছি, তাহলে 1 থেকে 10-এর মধ্যে তুমি কোন একটি ই এর ভ্যালু তুমি ধরো, অ্যাজাম্পশন করো যে এটা হচ্ছে ই এর ভ্যালু, তুমি ধরলে, মানে এটা কিন্তু কোনো মাথার দিব্যি নেই, এটা কেউ জেনারেট করবে, এটাকে আমাদেরকে ধরতে হবে 1 থেকে নিয়ে 10-এর মধ্যে, যাতে কিনা আমাদের এই কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করতে হবে, তুমি যেই ই এর ভ্যালুটাই ধরবে কিনা, যেই ই এর ভ্যালুটাই তুমি ধরো কিনা 1 থেকে ফাই অফ এন এর মধ্যে যেই ই এর ভ্যালুটা ধরছো, তার সাথে ফাই অফ এন এর জিসিডি ভ্যালু সবসময় 1 হতে হবে। তার মানে কি, এই কথাটার মানে হচ্ছে কোপ্রাইম, মানে ফাই অফ এন আর ই মাস্ট বি কোপ্রাইম টু ইচ আদার, এই কথাটার মানেই হচ্ছে, ঠিক আছে, কোপ্রাইম। এই কোপ্রাইম কনসেপ্ট গুলো প্রচুর বার অয়েলার টিউশন ফাংশনে আমি বলেছি, এখন আমি বলবো না। কোপ্রাইম মানে তারা নিজের দ্বারা, কোপ্রাইম মানে হচ্ছে সিম্পল দুটো নাম্বারের, প্রাইমের পর কোপ্রাইম আসছে, দুটো নাম্বারের যদি জিসিডি 1 হয় তাহলে আমরা বলতে পারো দুটো নাম্বার আর কোপ্রাইম ইন উইথ ইচ আদার। তোমাকে এমন একটি ই এর ভ্যালু ধরতে হবে যেটা কিনা ফার্স্ট কন্ডিশন বলছে 1 থেকে নিয়ে ফাই অফ এন এর মধ্যে হবে, এবং এবং ফাই অফ এন এর সাথে তুমি যদি তার জিসিডি বার করো তাহলে জিসিডি ভ্যালু 1 হতে হবে। মানে ফাই অফ এন আর ই এর যে জিসিডি ভ্যালু সবসময় তোমার 1 হতে হবে, এটাই কিন্তু আইডিওলজিটা বলে দিয়েছে। এইভাবেই তোমাকে একটা ই এর ভ্যালু চুজ করতে হবে যেখানে 1 এবং ফাই অফ এন এই দুটোর মধ্যে ই এর ভ্যালু লাই করবে, এবং জিসিডি অফ ফাই অফ এন এর সাথে যদি ই এর আমি জিসিডি পড়ি, তাহলে জিসিডি মানে হচ্ছে এইচসিএফও বলতে পারো, গ্রেটেস্ট কমন ডিভাইজার বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যে কোনো তোমরা যেভাবে পড়েছো, বাংলায় বলা হয় এটাকে গসাগু বলা হয়, তোমরা যেটা যেভাবে 3টে ভাষায় বলে দিলাম, তোমরা যে ভাষায় কমফর্টেবল তোমরা সেই ভাষা নিতে পারো। দুটোর কিন্তু গসাগু বা এইচসিএফ বা জিসিডি কিন্তু তোমার 1 হতে হবে, এই হচ্ছে আইডিয়াটা বলে গেছে। এইভাবে তোমাকে ই এর ভ্যালু ধরতে হবে এই স্টেপে। এর পরের স্টেপ কি বলছে, এর পরের স্টেপ 5 নম্বর স্টেপে বলছে ডি মাস্ট বি কংগ্রো মডিউলো, এই 3টে সিম্বলটাকে বলা হয় কংগ্রো মডিউলো। বারবার এই জিনিসগুলো সব মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের লেকচারে আমি সব দেখিয়েছিলাম। মাস্ট বি ইকুয়াল টু ই টু দি পাওয়ার -1 মড ফাই এন, মানে আমি ডি এর একটা ভ্যালু বার করব, যেই ই এর ভ্যালুটা বার করছি সেটাকে ক্যালকুলেট করে ই টু দি পাওয়ার -1 মড ফাই এন করে আমি যে ভ্যালুটা পাবো সেটাকে আমি ডি বলে একটা ভেরিয়েবল বা ডি তে আমি স্টোর করব। এটাকে করার কি পদ্ধতি আছে, এটাকে দেখো মাইন্ড ইনভার্স আছে। ইনভার্স কথাটার মানে হচ্ছে আমরা যদি এপারে নিয়ে আসি তাহলে ই ইনটু, আমাদের এটাকে বলতে পারো ইনভার্সে রয়েছে, তাহলে ই ইনটু এখানে -1টাও দিয়ে দিই, ই ইনটু ডি মাস্ট বি ইকুয়াল টু 1 মড ফাই এন। এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের কনসেপ্ট। যারা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এখনো জানো না, আমি ফের বলবো এই নাম্বার থিওরিতে মোস্ট প্রবাবলি 7-8 নম্বর লেকচারে, খুব ভুল না বললে, আমি অনেকগুলো মেথড ওখানে দেখিয়েছি, ওখানে রয়েছে। বা এছাড়াও আমরা বেসিক যখন আমরা করেছিলাম বা একটা এক্সাম্পল দিলে মোটামুটি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কনসেপ্টটা আমি দেখাবো। আগে আমি যতগুলো আমি কনসেপ্ট পড়িয়েছিলাম সেখানেও আমি মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের কনসেপ্ট বেসিক, মানে সাবস্টিটিউশন বলতে পারো, মানে যেগুলো ক্লাসিক্যাল অ্যালগরিদম বলা হয়, সাবস্টিটিউশন, তারপরে হচ্ছে তোমাদের ট্রান্সপোজিশন, এইসব টেকনিক করার সময়ও কিন্তু আমি এই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কনসেপ্টটা আমি বলেছি। বা এই লেকচারেও আমি একটা যখন এক্সাম্পল সলভ করবো তখন তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। এই অয়েলার্স যে টিউশন ফাংশনের যদি আমরা যদি p-1 q-1 করে অ্যান্সারটা বার করে দেবো, আমাদের ডিটেলস যুক্ত হবে না বলে এই জন্য এই কনসেপ্টটাকে ওভারগ্রো করবো না, কিন্তু বাট মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কিন্তু আমাদের বার করতেই হবে, আলটিমেটলি ডি এর ভ্যালু পাবো না। ডি এর ভ্যালু পেতে গেলে অ্যাকচুয়ালি এটা বলা হয় ডি ইজ আ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ e-1। ঠিক আছে, কিভাবে বার করে আমরা যখন একটা এক্সাম্পল দেখবো এর পরেই, তখন আমরা মোটামুটি একটা আইডিয়া এখান থেকে ক্লিয়ার করে নেবো, চিন্তার বিষয় নেই। বাট এটা কিন্তু আমরা অলরেডি ডিটেলসে কিন্তু আমরা ডিসকাস করেছি, আমরা চাইলে ডিটেলস গুলো দেখতে পারো। বাট এই লেকচারেও আমি একটা আইডিয়া দিয়ে দেবো। বাট এখানে তো এক একটা জিনিসের উপর তো জাস্ট একটা এক্সাম্পল আমি সলভ করতে পারো, বাট ওখানে আমি অনেক ভ্যারাইটিস অফ এক্সাম্পল সলভ করেছি, ওগুলো তোমরা চেক আউট করতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি কি পেয়ে গেলাম, এন তো আগে পেয়ে গেছি, আমরা ই পেয়েছি,
এমন ভাবে পেয়ে যাচ্ছে যেখানে আমরা অলরেডি জানি ফাই অফ এন এর সাথে ই এর কিন্তু জিসিপি ভ্যালু 1 হবে বা এক্স এর ভ্যালু 1 হয় বলতে পারো। আর এই ইটা চুজ করবো 1 থেকে ফাই অফ এন এর মধ্যে যে কোনো একটি নাম্বারকে আমরা ই হিসেবে চুজ করবো, এমন একটি নাম্বারকে চুজ করবো যেটা কিনা জিসিডি অফ ফাই অফ এর এবং ই এর ভ্যালুতে যদি করি তাহলে কিন্তু এটা 1 কিন্তু হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। সেই ইটা চুজ করার পর সেখান থেকে আমি ডি বার করবো। কিভাবে বার করবো? ডি মাস্ট বি কংগ্রো মডিউলো এটাকে বলা হয়। ই মাইনাস ওয়ান মড ফাই অফ এন, এই কনসেপ্ট গুলি কংগ্রো মডিউলো কি জিনিস এগুলো মোটামুটি আমরা কিন্তু দেখে ফেলেছি, অলরেডি বলে দিয়েছি। এবার যে দুটো পেলাম সেখান থেকে আমরা প্রাইভেট কি এবং পাবলিক কি কিন্তু জেনারেট করে ফেললাম। তাহলে পাবলিক কি হবে? ই কমা এন দিয়ে আমাদের পাবলিক কি হয়ে গেল, আর প্রাইভেট কি কি হয়ে গেল? ডি আর এন কিন্তু আমাদের প্রাইভেট কি হয়ে গেল। তাহলে বুঝতে পারলে করে আমরা অ্যাকচুয়ালি প্রাইভেট কি এবং পাবলিক কি জেনারেট করলাম। এক্সাম্পলে যাব, চিন্তা নেই। এখান থেকে বলে স্যার অ্যালগরিদমটা তো দেখালাম কিন্তু এক্সাম্পলটা হলে ভালো হবে। অবভিয়াসলি এক্সাম্পলে যাব। আমি তো হয়তো অত বড় নাম্বার দিয়ে তো এক্সাম্পল দিয়ে সলভ করতে পারবো না, তোমরাও বুঝতে পারবে না। এখানে যে প্রথম লাইনেই বলা আছে টেক টু লার্জ প্রাইম নাম্বার, কেন লার্জ প্রাইম নাম্বার নিয়ে সেটারও একটা আমি আইডিয়া, আমি একদম নতুন কাদের বইয়ের একটা পোর্শন আমি দেখাবো এর একদম এন্ড অফ দ্য লেকচারে। দুটো লার্জ প্রাইম নাম্বার দিয়ে যত বড় প্রাইম নাম্বার নেবো তত বেশি সিকিউরিটি আমরা গেইন করতে পারবো। সেটার একটা গল্প ওটা অতুল কাহাতে বলে গেছে, ওর যে আইডিওলজিটা আমরা এখানে ডিসকাস করবো দ্য এন্ড অফ দিস লেকচার, চিন্তার বিষয় নেই। তো সেই সূত্রে গেলে একটা আইডিয়া পেলাম। এবার এনক্রিপশন হচ্ছে কিভাবে যদি আইডিয়া দেখাই, দেখো এনক্রিপশন হওয়ার জন্য এই সিম্পল গল্প যে সি সাইফার টেক্সট জেনারেট করছি এম টু দি পাওয়ার ই মডেল। তাহলে আমরা জানতাম অলরেডি, কি জানি যে পাবলিক কি দিয়ে আমাদের কি হয়? এনক্রিপশন হয়, ডিক্রিপশন হয় প্রাইভেট কি দিয়ে। তাহলে পাবলিক কি তো আমরা অলরেডি ওপর থেকে দেখতেই পাচ্ছি, আমি একটু নামালে বুঝতে পারবে। দেখো পাবলিক কি হচ্ছে ইআরএন, তাহলে আমাদের এনক্রিপশন করব নিশ্চয়ই ইআরএন এর সাহায্যে। তাহলে আমরা কি করেছি এম টু দি পাওয়ার ই মডেল। এমটা কি? এটা প্লেন টেক্সট, এটা অলরেডি তোমাকে পোস্টে বলে দেওয়া থাকবে, বা এটা বলতে পারো এটা প্লেন টেক্সট। এমটা এটা ইন্টিজার নাম্বার কিন্তু মাথায় রাখবে। তোমাদের বড় বড় প্রশ্ন হবে স্যার এমটা কি ইন্টিজার নাম্বার, ব্লক সাইফার কি করে আসছে, বাট তোমাদের প্রশ্নে অত ডিটেলসে তোমাদের যাবে না। ধরে নেবে এম এর হলো তোমাকে দেওয়া থাকবে প্রশ্নতে, যেটা সবসময় লেস দেন কিন্তু এন হবে। এনটা কি? এন উপরে আমরা অলরেডি জানি, বারবার এন কে গুলিয়ে ফেলবে না, এন কিন্তু পি ইন্টু কিউ মাথায় রাখবে। এন এর ভ্যালু হচ্ছে পাচ্ছি পি ইন্টু কিউ, এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে না, তোমাকে বার করতে হবে। এবং হতে পারে তোমাদের প্রশ্নে পি আর কিউ এর ভ্যালু দেওয়া থাকতে পারে, ম্যাক্সিমাম সময় প্রশ্নে বলে দেওয়া থাকে যে পি আর কিউ এর ভ্যালু বলে আছে এখানে তোমাকে আলটিমেটলি, এবং এম এর ভ্যালু বলে দেওয়া থাকবে। তিনটে জিনিস তোমাদের নোন থাকবে প্রশ্নতে, নাহলে কিন্তু তোমার প্রশ্ন করতে পারবে না। পরীক্ষার খাতায় যখন তুমি করবে এটা পি কিউ আর এম এর ভ্যালু বলে দেওয়া থাকবে, বা তোমাকে এনক্রিপশন ডিক্রিপশন করে দেখাতে হবে যে তুমি আলটিমেটলি সেটা পাচ্ছ কিনা। তো এমটা একটা ইন্টিজার ভ্যালু, তাহলে এন টু দি পাওয়ার ই মড এন করে আমাদের কি পাবো? আমরা সাইফার টেক্সট পেয়ে গেলাম। এবং প্লেন আবার ওটাকে রিভার্স ডিক্রিপ্ট করার সময় আবার দেখো সাইফার টেক্সটের মাথায় ডি দিয়ে দিলাম। এই যে ডি দিয়ে কি আদৌ আসবে কিনা ওটাই আমরা করে দেখবো, প্রুফটা ওটাই করব যে ই আর ডি ইজ আ ডিফারেন্ট টার্ম। তো ই থেকে ডি কিন্তু আমরা আবিষ্কার করেছি, এই যে প্রশ্নতে ই থেকে কিন্তু ডি আসছে। প্রথমে আমরা ই কে চুজ করছি, সেখান থেকে ডি পাচ্ছি। তাহলে আমি কি আবার সাইফার টেক্সটের মাথায় ডি কে পাওয়ার করে, এটা পাওয়ার কিন্তু এম টু দি পাওয়ার ই মডেন সি টু দি পাওয়ার ডি মডেন পরে কি আবার কি আমি এম কে ঘুরে পাবো? এটাই তো আমরা এক্সাম্পল দিয়ে দেখবো যে আলটিমেটলি ই থেকে ডি এসছে, আমরা সাইফার টেক্সটের মাথায় ডি কে দিয়ে কি আমরা আবার ঘুরিয়ে প্লেন টেক্সটের যে ইন্টিজার নাম্বারটা পাবো কিনা। আলটিমেটলি এগুলো সব ইন্টিজার দিয়ে ডিল করবে, এমটাও ইজ ইন্টিজার, যে কোনো কিছু কিন্তু ইন্টিজার দিয়ে এগুলো ডিলিং হবে। ঠিক আছে, চলে আসি একটা এক্সাম্পল দেখি। অ্যালগরিদমটা তো বুঝে গেছি, সিম্পল একটা এক্সাম্পল দেখলে আমরা জিনিসটা বুঝতে পারবো। তো এক্সাম্পল দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে এরকম প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের পি কিউ এবং তোমাদের এম এর ভ্যালু বলে দেওয়া রয়েছে। এখানে কোনোদিন পরীক্ষার হলে তোমাকে পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালু হিউজ অ্যামাউন্ট হিউজ নাম্বার দেবে না, তোমরা শেষ করে আসতে পারবে না। তো সেই সূত্রে তোমাদের এখানে আলটিমেটলি এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করে দেখাতে হবে যে এম এর ভ্যালু 31, এনক্রিপ্ট করার পর যে ভ্যালুটা পেলে সেটা ডিক্রিপ্ট করে 31ই তুমি পাচ্ছ কিনা। এটা আলটিমেট কথা, মানে এম এর হচ্ছে সেই মেসেজ, অলরেডি জানো এম হচ্ছে সেই মেসেজের গল্প। তোমাকে এখান থেকে কি কি বার করতে হবে? প্রাইভেট কি বার করতে হবে, পাবলিক কি বার করতে হবে, এবং এনক্রিপশন আর ডিক্রিপশনটা ইকুয়াল হচ্ছে কিনা, ই ইকুয়াল টু ডি হচ্ছে কিনা, আমরা এটাও কিন্তু আমাদের এখান থেকে বার করতে হবে, মানে প্রশ্নে বলে দেওয়া থাকবে। তো ফার্স্ট স্টেপ আমরা কি করব? পি ইন্টু কিউ করবো, তাহলে 3 ইন্টু 11 করলে কি হবে? আমাদের কিন্তু 33 হয়ে যাবে। তারপর আমরা কি বার করবো? দেখো এন এর ভ্যালু পেয়ে গেছি, এবার আমরা বার করবো কি? ফাই অফ এন। তাহলে ফাই অফ এন বলতে গেলে কি আমরা অলরেডি জানো, এখানে ফাই অফ এন এর ভ্যালু হচ্ছে আমাদের পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পি মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ান এর ভ্যালুটা কিভাবে নিয়েছি? পি এর ভ্যালু ছিল এখানে 3 ছিল, তাহলে পি 3 মাইনাস ওয়ান 2 হয়ে গেল এখান থেকে। আর এখানে কিউ এর ভ্যালু কি ছিল? 11 ছিল, তো 11 মাইনাস ওয়ান 10 হয়ে গেল এখান থেকে। তো সেই সূত্রে গেলে দুটোকে মাল্টিপ্লাই করলে আমি
ফাই অফ এন এর ভ্যালু কত পেলাম, এখান থেকে ছোট্ট করে লিখে দিলাম ফাই অফ এন এর ভ্যালু আমি 20 পেয়ে গেছি অ্যাকর্ডিং টু আওয়ার এক্সাম্পল। হয়ে গেল। এবার আমরা কি করব, ই কে চুজ করব, আমাদের চুজ করতে হবে ই কে, যাতে কিনা ই লাইক করবে 1 থেকে ফাই অফ এন এর মধ্যে, মানে এখন ই কে চুজ করতে হবে। ই লাইক করছে 1 লেস দেন ই লেস দেন ফাই অফ এন, এইভাবে থাকতে হবে। এবং কি কন্ডিশন বলা হয়েছিল, যে ই মানে জিসিডি বার করব, জিসিডি অফ ই আর ফাই অফ এন মাস্ট বি ইকুয়াল টু 1, এরকম জিনিসকে তোমাদের রাখতে হবে। তাহলে দেখো আমাদের ফাই অফ এন এর ভ্যালু 20, তাহলে আমি মোটামুটি যেটুকু জানতে পারো যে 1 থেকে নিয়ে ফাই অফ এন এর মধ্যে ভ্যালু, তার মানে আমাদের আমরা এটাকে করবে কি ভাই, ট্রায়াল অ্যান্ড এটার টেস্টে করতে হবে, অন্য কোনো পদ্ধতি তো নেই। আমি তো অ্যান্সার বলে দেবো যে এখানে 7 হবে, সেই ইটা কিন্তু অলরেডি আমার সলভ করবে। তোমরা করবে কি করে, তোমরা এখানে করবে 1,20, দেখো নাম্বার খুব একটা বড় দেবেন, এটাই করা ব্যাপার। 2,20 এইভাবে করতে থাকবে, ঠিক আছে। 2,20, 3,20, দেখো 2 আর 20 কখনোই এটা এদের জিসিডি 1 হবে না, মোটামুটি আইডিয়া পেয়ে যাচ্ছ, ঠিক আছে। 1 আর 20 আমাদের এখানে বড় কথা, এখানে 1 এর থেকে আমার কি হবে, বড় হবে, মানে ইকুয়াল টু না, কিন্তু তাহলে 1 কিন্তু ধরবে না। এখানে কথা বলে দিলাম, যখন তুমি রেঞ্জ সেটটা তৈরি করবে, এখানে 1 আর ফাই অফ এন কিন্তু ইনক্লুডেড না, মানে 2 থেকে করবে, এরকম আমি পাশে লিখে দিচ্ছি। তো তোমরা দেখতে পেলে এই রেঞ্জ সেটটা হবে 2 থেকে শুরু হবে এবং ফাই অফ এন থেকে 1 কম যাবে, মানে অতগুলো তুমি ইয়ের ভ্যালু চুজ করতে পারো। এখানে কোনো মাথার দিব্যি নেই যে তোমার এখানে একটা ইয়ে সেটের মধ্যে একটা ইয়ের ভ্যালু হতে পারে, এখানে অনেকগুলো হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যেটা নিতে, তোমার প্রশ্নের উত্তর সঙ্গে আরেকজনের প্রশ্নের উত্তর না মিলতে পারে, ঠিক আছে। মানে এই যে ইয়ের ভ্যালুটা আমাকে তো পাবলিক কি এবং প্রাইভেট কি জেনারেট করতে হবে। আমি জানি যে পাবলিক কি কি ই কমা এন, প্রাইভেট কি কি ডি কমা এন। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে ই এর ভ্যালুটা, এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি হতে পারে, মানে মানে তোমার বন্ধুর যে প্রশ্ন উত্তর, তোমার উত্তর নাও এক হতে পারে, কারণ কি এটা সেট করতে হবে। তুমি চেক করবে 2,20 এটা কি হচ্ছে না হচ্ছে না। 3,20 মোস্ট প্রবাবলি 3 হচ্ছে প্রাইম নাম্বার, আর ওখানে 20 রয়েছে, 3 কোনোভাবে 20 কে দিয়ে যায় না মোস্ট প্রবাবলি। তা সেই সূত্রে গেলে এখানে এটা 3টাও হতে পারে, খুব ভুল না বললে। এখানে 7 হতে পারে, 3 হতে পারে, 7 হতে পারে, এরকম তোমার 13 হতে পারে, 11 হতে পারে ইয়ের ভ্যালু। তাহলে এখানে অনেকগুলো ভ্যালু হতে পারে, 17 হতে পারে, খুব ভুল না বললে। এখানে অনেকগুলো হতে পারে, ইয়ের অনেকগুলো ভ্যালু, যার সঙ্গে আমার এই ফাই অফ এন এর জিসিডি ভ্যালু 1 হবে। তো তুমি যে কোনো একটা নাও, ঠিক আছে, তুমি 3 নাও কি 7 নাও, যাই নিতে পারো। তা আমি আমার এখানে এক্সাম্পলে আমি যেহেতু সলভ করে রেখেছি বলে আমি এখানে আমি 7 নিয়েছি। দেখো তুমি করে দেখবে 7 আর 20 যে জিসিডি বার করে, কমন তো কিছু নেই 1 ছাড়া, এবং 3টাও নিতে পারতে তুমি, মানে 3 এর মধ্যে কোনো কমন নেই। 3 আর 20 মধ্যে কিছু কমন নেই। যারা জিসিডি এইচসিএফ জানো মোটামুটি দেখলে বুঝতে পারবে যে এখানে ভ্যালু কিন্তু তোমার মানে দুটোর মধ্যে আমাদের ইকুয়াল দেখতে হয়, মানে কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি আছে। দেখো 1 20 আর 7 এর হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1, 3 আর 20 এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1, 11 এবং 20 এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1 হবে, 13 20 এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1 হবে, 17 এবং 20 এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1 হবে, খুব ভুল না বলে 19 20 এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1 না হবে। তাহলে অনেকগুলো ইয়ের ভ্যালু হতে পারে যাদের সঙ্গে ডিসক্রিট ভ্যালু 1, এবং তারা 1 থেকে ফাই অফ এন মানে 20 এর মধ্যে লাই করছে। তাহলে অনেকগুলো, তুমি যেটা নিয়ে করবে তোমার ব্যাপার হবে। এটা প্রশ্ন কিন্তু ভ্যালু কিন্তু কখনো ইকুয়াল হবে না, ম্যান টু ম্যান ভ্যারি করবে। তোমার বন্ধুদের প্রশ্নের অ্যান্সার আর তোমার অ্যান্সার, মানে এই পাবলিক কি প্রাইভেট কি অ্যান্সার এক না হতে পারে। কিন্তু পরীক্ষার হলে কোনোভাবে এধার ওধারে জিজ্ঞেস করে নিজেকে ভাববে না তোমরা ভুল করছো, নাম্বার এই কিন্তু এক হবে না, অ্যান্সার কিন্তু আলাদা হতে পারে কোনোভাবে, কারণ এটা চুজ করছি, সে সেরকম চুজ করতে পারে, তুমি আলাদা চুজ করতে পারো। তো চুজের রেসপেক্টে তোমার অ্যান্সার কিন্তু ভ্যারি করতে পারে। তুমি যদি ই পেয়ে যাও তাহলে এবার তোমাকে ডি পেতে হবে। ডি পাওয়ার ফর্মুলা কি ছিল, আমি তো এখানেই লিখছি, তলায় আর এখানে গেলাম না। ডি মাস্ট বি কংগ্রু মডুলো টু ই টু দি পাওয়ার -1 মড ফাই অফ এন, খুব ভুল না বললে। অলরেডি এই কনসেপ্টটা বলেছিলাম, ভালো করে দেখাবো। এর ভ্যালু পেয়ে গেছে, বাট ডি এর ভ্যালুটা ভালো করে দেখাবো বলে একটু তুলে নিই, একটা জায়গা করে নিই একটুখানি। আলটিমেটলি আমাদের এন এর ভ্যালু লাগবে, এন এর ভ্যালু তো পেয়ে গেছো। এন এর ভ্যালু কি আছে, 20 আছে, তুমি জানো মোটামুটি। এটা এন এর ভ্যালু, সরি এন এর ভ্যালু হচ্ছে উপর থেকে আমরা দেখবো। এন এর ভ্যালু কত পেয়েছি, ফাই অফ এন 20 পেয়েছি। এন এর ভ্যালু 33 মাথায় রাখবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন ওভার ইয়ার, আমাদের প্রশ্নে এন এর ভ্যালু 33, ই এর ভ্যালু আমাদের 7, যেগুলো আমাদের দরকারি জিনিসপত্রগুলো আমাদের মার্ক ডাউন করে রাখো। এবার ডি এর ভ্যালু পেলেই তো হয়ে গেল, আমাদের কাজ শেষ, অঙ্ক কিন্তু শেষ হয়ে যাবে। তো সেই সূত্রে গেলে এটাকে আরো কিভাবে লিখতে পারি, তো এইভাবে। তো ডি ইন্টু ই টু দি পাওয়ার -1 মাস্ট বি ইকুয়াল টু 1 মড ফাই অফ এন লিখতে পারি, ডিউ টু মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের কনসেপ্ট আমরা অলরেডি জিনিসগুলো জানি, বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার করেছি হয়তো, যারা এখনই ওরা দেখতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে এবার ভাবো, আমাদের ই এর ভ্যালু -7 দেওয়া আছে, এটা তো ই টু দি পাওয়ার -1। তাহলে স্যার তোমরা মনে মনে আসবে, স্যার আমরা ই টু দি পাওয়ার -1 এর ভ্যালু তো দেওয়া নেই, আমাদের তো ই এর ভ্যালু দেওয়া আছে। এবার গল্পটা বলি, দেখো
এবার এই জিনিসটা আমরা বাই প্যারালাল জিনিসটা করতে পারি। কিভাবে করতে পারি দেখো, আমাদের যদি ডি এর ভ্যালু দেওয়া থাকতো, আমি বলতাম ই হচ্ছে ডি এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, কথাটা বলতে পারতাম। ই এর ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে আমি এরকম করতে পারি গল্পটাকে, সিম্পল কথা, এটা প্রুফড ব্যাপার, যে ই ইন্টু ডি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ব্যাপারটা একই হবে। আমি যদি ই এর যদি ভ্যালু জানি, তাহলে ই এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে ডি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, একই গল্প, যেটা কিনা মাস্ট বি ইকুয়াল টু ওয়ান মড পাই অফ এন। এই কথাটা মাথায় রাখবে, ব্যাপারটা কিন্তু একই, দিস টু স্টেটমেন্ট ইজ সেম, যে ডি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাস্ট বি ইকুয়াল টু ওয়ান মড ফাই অফ এন, যা আর ই ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাস্ট বি ইকুয়াল টু ওয়ান মড ফাই অফ এন। দুটো স্টেটমেন্টের মধ্যে কিন্তু কোনো সেরকম কিন্তু পার্থক্য নেই। সেখান থেকে দাঁড়িয়ে আমরা যে কোনো একটা সাহায্যে আমরা এটা করতে পারি। তাহলে ই এর ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের ই এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে এখন আমাদের ডি হয়ে গেছে। আগে পুরো আগের সেগমেন্টে কি ছিল, ডি এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ই। তো মোটামুটি ই এর তো ই এর ভ্যালু দেওয়া রয়েছে, ই তো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দেওয়া নেই, তো সেই সূত্রে ই এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ডি মাইনাস ওয়ান হয়ে গেছে। সেই সূত্রে গেলে আমরা ই এর ভ্যালু 7 বসালাম। এবার এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বার করব আমাদের ডি মাইনাস ওয়ান, যেটা কিনা ওয়ান মড আমাদের পাই অফ এন ভাবে রাখতে পারো, বা জিনিসটাকে আরো ক্লিয়ার করে দিতে পারি যে ডি মাইনাস ওয়ান এই পুরো জিনিসটাকে যদি মড করি পাই অফ এন দিয়ে, এটার ভ্যালু মাস্ট বি ইকুয়াল টু ওয়ান আসবে। গল্পটা এইভাবেই, জিনিসটা আমি কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কনসেপ্টটা বুঝিয়েছিলাম। তাহলে তুমি এমন একটি ভ্যালু দিয়ে 7 কে মড করো, যেটা কিনা মাল্টিপ্লাই করো, যেটা কিনা তুমি মড করলে পাই অফ এন মানে যে 20 আছে, যেটা কিন্তু ভ্যালু তোমার 1 আসবে। তাহলে তলার স্টেটমেন্টটা লিখে ফেলি, ঠিক আছে। 7 কে আমি এমন একটি ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে, দেখো ডি অফ মাইনাস ওয়ান, তোমরা যখন ফাইনাল ভ্যালু বার করবে, স্যার ডি অফ মাইনাস ওয়ানের ভ্যালু হচ্ছে, আমি এটা পেয়েছি, দেখো ডি এর ভ্যালু চেয়েছে। দেখো দিস টু আর কংগ্রো মডিউলো কনসেপ্টে এইভাবে ডিজাইন হওয়া আছে যে তুমি দুদিকে দেখতে পারো, ব্যাপারটা কোনো ব্যাপার নেই। এখানে তুমি মাইনাস ওয়ান ধরো বা ডি ধরো, ব্যাপারটা একই। এখানে আমাদের এইভাবেই আমরা ডি এর ভ্যালু পেয়ে যাবো। তো তুমি এইভাবে নর্মাল ভাবতে পারো। এই স্টেটমেন্টটাকে আরো সিম্পলি ক্লিয়ার লিখলাম যে 7 ইন্টু মানে আলটিমেটলি তোমরা, আমি স্টেপ বাই স্টেপ জিনিসটা প্রুভ করতে, তোমাদের আলটিমেটলি এত কিছু করতে হবে না। 7 ইন্টু ডি মড 20 তোমরা করবে, আর কিচ্ছু করবে না। ই ইন্টু ডি মড 20, অত আমরা এদিক ওদিকের কথা ভাববো না, আমরা ডাইরেক্ট লিখে দেবো সি ইন্টু ডি মড 20। তাহলে সিম্পলিফাইড, এখান থেকে আমরা সিম্পলিফিকেশনে কি করে আসলাম, সিম্পলিফাইড ইকুয়েশনটা কি, সিম্পল ডি ইন্টু ই মড ফাই অফ এন, এটা মাথায় রাখবে। মানে আমি এটা এতটা করে আমি দেখালাম জিনিসটা, বাট আইডিয়াটা আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম যে ডি ইন্টু ই মড ফাই অফ এন মাস্ট বি ইকুয়াল টু ওয়ান। এই জিনিসটা তোমাদের আলটিমেটলি ফাইন্ড আউট করতে হবে কি করে। এবার এমন একটি ভ্যালু তোমাদের অ্যাজাম্পশন করতে হবে, ইয়ের ভ্যালু তুমি জানো, এর ভ্যালু অলরেডি তোমার 7 বলে দেওয়া রয়েছে। মানে এই ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনে ফরওয়ার্ড হয়ে গেলাম, কেন, বাই দ্য হেল্প অফ কংগ্রো মডিউলার। এই মাঝখানের যে স্টেপস গুলো আমি বোঝালাম, তোমরা যেগুলো এখন ভুলে যেতে পারো, আলটিমেটলি ফাইনাল স্টেপে চলে এসেছি, যেখানে আমরা ডি এর ভ্যালু জানি না, ই এর ভ্যালু জানি। ই এর ভ্যালু 7 আমি জানি, তাহলে 7 এর সঙ্গে কি এমন মাল্টিপ্লাই করলে মড 20 করলে তোমার ভ্যালু 1 আসবে। দেখো 7 ইন্টু যদি 3 করো, 3 কে যদি আমরা মড করি 20 তে, কিন্তু ভ্যালু আমার 1 আসবে। খুব ভুল না বললে, দেখো 7 3 কত হয়, আমাদের 21 হয়। তো 21 কে যদি মড করি 20 দিয়ে, তো মড মানে রিমাইন্ডার অপারেটর, আমাদের 1 আসবে। তাহলে আমি এখান থেকে কি পেলাম, ডি এর ভ্যালু পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম। এটা আমি একটা নর্মাল, আমি এটা ইজি ছিল বলে চট করে মুখে মুখে হয়ে গেল, কিন্তু এর থেকে বড় নাম্বার দিয়ে তোমাদের কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের প্রপার টেকনিক গুলো আমি আগে দেখিয়ে এসেছি। কারণ এটা খুব ইজি ছিল, যেখানে আমরা ডি এর এমন একটি ভ্যালু তোমাকে অ্যাজাম্পশন, হিট অ্যান্ড ট্রায়ালে অ্যাজাম্পশন করতে হবে, যেটা তুমি মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাবে, সেটা তুমি মড যদি 20 দিয়ে করো, তোমার ভ্যালু আসবে 1। এরকম ভাবে ভ্যালু তোমাকে অ্যাজাম্পশন করতে হবে, 1 দাও, 2 দাও, 3 দাও, এবার তোমাকে অ্যাজাম্পশন করে যেতে হবে মোটামুটি। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা ওই স্টেপটাকে ক্লিয়ার করলাম, আমরা আলটিমেটলি অত ঘুরিয়ে দেখবো না, অ্যালগরিদমে লেখা আছে, বাট আমরা কি করবো, ডি ইন্টু ই মড ফাই অফ এন ইজ ইকুয়াল টু 1 করবো। এটা আলটিমেটলি ব্যাপারটা একই রকম দেখতে, যদি কংগ্রো মডিউলে বলে এদিক ওদিক যেভাবেই দেখো না কেন, জিনিসটা কিন্তু একই হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, প্রাইভেট কি যেটা পেলাম সেটা নোট ডাউন করবো, এবং পাবলিক কি যেটা পেলাম সেটাকে নোট ডাউন করে নেবো আগে। তো প্রাইভেট কি পেয়েছি আমরা 3,33 আমি জানতাম, ডিটা হচ্ছে প্রাইভেট কি, আর পাবলিক কি পেয়েছি 7 আর 33। মোটামুটি এগুলো আমরা আইডিয়া, ই হচ্ছে এটা হচ্ছে ই কমা এন, এটা হচ্ছে ডি কমা এন। তো ই এর ভ্যালু 7, ডি এর ভ্যালু 3, তো সেইভাবে আমরা পেয়ে গেছি। এবার আমরা এনক্রিপশন এবং ডিক্রিপশন করব। এম এর ভ্যালু বলে দেওয়া ছিল আমাদের 31, কোশ্চেনে বলে দেওয়া ছিল। তাহলে আমাদের কি করব, 31 টু দি পাওয়ার, প্রথমে এনক্রিপশন করার জন্য কি করতে হয়, আমাদের ফর্মুলা কি ছিল, সি টু দি পাওয়ার, আমাদের এম টু দি পাওয়ার, মানে এনক্রিপশন করে আমরা কি পাবো, আমরা সাইফার টেক্সট পাবো। তো সেটা ই লিখলে হবে না, এখানে আমাদের সি লিখতে হবে। সাইফার টেক্সট জেনারেট করব, ই টু দি পাওয়ার আমরা এনক্রিপশন করবো পাবলিক কি দিয়ে, ই দিয়ে পাবলিক, ই হচ্ছে পাবলিক কি, আমাদের কি করবো, মড করবো আমরা এন দিয়ে। ব্যাপারটা এরকম গল্প হবে। তাহলে 31 এর মাথায় আমি কি দেবো,
7 দিয়ে দেবো আর মড করবো কাকে দিয়ে, 33 কে দিয়ে মড করবো। দেখো আমরা কথা বলেছিলাম প্রথমে যে এম এর যে ভ্যালুটা আছে এটা কিন্তু সবসময় এন থেকে ছোট হবে, মাথায় রাখবে। এন এর ভ্যালু 33, আর সরি এখানে এম এর ভ্যালু 33 লিখলাম কেন, এর ভ্যালু 31, সরি এটা ইটস মাই ব্যাড, 31 হবে, কেন কি এম এর ভ্যালু আমরা প্রশ্নে 31 দেওয়া আছে, ঠিক আছে। আর সবসময় এম এর ভ্যালু লেস দ্যান এন হবে। তুমি এন এর যে ভ্যালুটা পাবে সেটা কখনোই পসিবল না, কোনোদিনই বড় হওয়া পসিবল না। আমরা এক্সাম্পলটা ছোট দিয়েছি বলে মনে হচ্ছে স্যার গায়ে গায়ে চলে এসছে 31 33, না অ্যাকচুয়ালি অরিজিনালি কখনো হয় না। অরিজিনাল তো বিশাল বড় লার্জ প্রাইম নাম্বার না হয়, দুটো লার্জ প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন আরো বড় লার্জ হয়ে যায়, তো কখনোই এম এর ভ্যালু ওর বাইরের দিকে যেতে পারে না। তবে মড তোমার কি হবে, এখানে তোমার 33 দিয়ে এন এর ভ্যালু 33 আমরা উপর থেকে জেনে গেছি, এ 33 দিয়ে মড করবে, ক্যালকুলেটারে করে দেখবে ভ্যালু পাবে। আমি এখানে আর করলাম না, ভ্যালু উইল বি 4 হবে, ঠিক আছে। অ্যান্সার হবে 4, করে দেখবে ক্যালকুলেটার হাতে করে দেখবে, কোনো প্রবলেম নেই। উল্টো বারে যখন ডিক্রিপশন করতে যাবো আবার এম কে ফেরত পাবো কিভাবে, সেই ফর্মুলা কি ছিল, সি টু দি পাওয়ার ডি মড এন। তাহলে আমরা কি লিখবো, 4 টু দি পাওয়ার আমাদের ডি এর ভ্যালু 3 ছিল, মড 33। তো এটাকে করে সলভ করলে 4 টু দি পাওয়ার 3 মড 33 করলে তোমরা পেয়ে যাবে হচ্ছে, আবার ঘুরিয়ে তোমরা দেখবে যে আমরা অরিজিনাল যে মেসেজ 31 কে ঘুরিয়ে পেয়ে যাবো। করে দেখবে, না করলে বুঝতে পারবে না, নাম্বারগুলো বড় বড় হয়ে যাচ্ছে, তো করে দেখবে আনসার কিন্তু তোমরা 31 ফের ঘুরিয়ে পাবে। তো এই হচ্ছে বেসিক গল্প, আমাদের এইভাবেই করতে হবে। স্টেপস গুলো দেখিয়ে দিলাম কিভাবে আমাদের এনপি কি জেনারেট করতে হবে, এক্সাম্পল দিয়ে আমরা ই ডি কিভাবে করলাম, প্রাইভেট কি করে জেনারেট করলাম, ডি কিভাবে জেনারেট করলাম, তো আইডিয়া গুলো ক্লিয়ার করলাম। ফাইনাল অপটিমাল ফর্মুলা দিয়ে দিলাম যে ই ইন্টু ডি, ই মড আমাদের ফাই অফ এন মাস্ট বি ইকুয়াল টু 1 হবে। সেখান থেকে তোমরা এনক্রিপশন ডিক্রিপশন এটা ক্যালকুলেটর করে নেবে, এটা অনেক বড় ক্যালকুলেশন দেখালাম না, বাট তোমরা করলে আলটিমেটলি এইভাবে জিনিসটা পেয়ে যাবে, যে ইকুয়ালেন্ট ইকুয়াল হয়ে যাবে। এইবার আমরা লাস্ট ফেজে চলে এসেছি আমাদের লেকচারে। আমরা জাস্ট একটা জিনিস এখান থেকে যেটাকে বলতে পারো আমাদের প্রুফ বা ক্রাশ অফ দিস অ্যালগরিদম কি বলছে, মানে বলতে পারো নেগেটিভ প্রোজ বা কনস যেটাকে আছে সেটাকে একটু ডিসকাস করবো আমরা, করে কিন্তু লেকচারটা আমরা একটা জায়গায় এন্ড করে দেবো। তো আমাদের এটা আমাদের প্রোস বা কনস বলতে পারি, আমাদের খারাপটা কি হতে পারে, প্রবলেমটা কি হতে পারে, ক্রাক্স যেটাকে বলা হচ্ছে প্রুফ অফ আরএসএ, যেটাকে আমরা এখানে ডিসকাস করবো। জাস্ট আইডিয়াটা জাস্ট এখানে পরীক্ষার প্রশ্ন জাস্ট আইডিয়া হিসেবে দিতে পারে তোমাদের একটা আইডিওলজিক্যাল কনসেপ্ট, যে কনস কি হতে পারে বা ডিসঅ্যাডভান্টেজ কি, এটাই আমরা এখান থেকে ক্লিয়ার করে বলতে পারো। যে বলছে দ্য বেস অন ক্যালকুলেশন ডান ইন আওয়ার এক্সাম্পল, যেটা আমরা এক্ষুনি দেখলাম, ইট শুড বি ক্লিয়ার দ্যাট আরএসএ অ্যালগরিদম ইটসেলফ ইজ আ কোয়াইট সিম্পল, খুব সিম্পল। আমরা কি করছি, চুজিং দ্য রাইট কি ইজ রিয়েল চ্যালেঞ্জ। এখানে আলটিমেটলি কি, যে রাইট যে কিটাই চুজ করে এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। Suppose B want to receive a confidential message from A, তো B must generate a private key D and a public key। খুব ভুল না বললে, যদি কোনো A থেকে কোনো মেসেজ রিসিভ করতে হয় তাহলে বি এর কি কি দরকার, একটা প্রাইভেট কি, একটা পাবলিক কি দরকার। বাই ইউজিং দ্য মেকানিজম ডিসকাস আর্লিয়ার, যে অলরেডি আমরা মেকানিজমটা উপরে দেখে নিয়েছি খুব ভালোভাবে, বি মাস্ট দেন গিভ দ্য প্রাইভেট পাবলিক কি অ্যান্ড দ্য নাম্বার এন টু দ্য এ। তাহলে কি করে চেঞ্জটা হচ্ছে, বি কি করছে, তার পাবলিক কি এবং এনটা কিন্তু কোনোভাবে কিন্তু দিয়ে দিচ্ছে একে, ইউজিং এ অ্যান্ড এন, যে এই যে ই আর এন দিয়ে এ এনক্রিপ্ট দ্য মেসেজ অ্যান্ড সেন্ড দ্য এনক্রিপ্টেড মেসেজ টু দ্য বি। মানে বি তৈরি করলো, তা কি কি তৈরি করলো, আমাদের ই এবং এন তৈরি করেছে, তৈরি করার পর সেটা কাকে পাঠিয়ে দিয়েছে, একে পাঠিয়ে দিয়েছে। এটা অলরেডি আমার বেসিক আইডিয়াস গুলো আমাদের কাছে আছে। ই আর এন তৈরি করে ওটাকে কোথায় পাঠিয়ে দিয়ে, একে পাঠিয়ে দিলে এ ওটা নিয়ে কি করবে, ওই ওই জিনিসটাকে নিয়ে এনক্রিপ্ট করে তাকে দিয়ে দেবে মেসেজটা। তারপর কি, এনক্রিপ্ট দ্য মেসেজ অ্যান্ড সেন্ড বি, মানে বি কে আমরা দিয়ে এনক্রিপ্ট করে তাকে দিয়ে দেওয়া হলো। বি ইউজ দ্য প্রাইভেট কি ডি টু ডিক্রিপ্ট দ্য মেসেজ। এই তো বেসিক আইডিয়াটা আমরা উপর থেকে দেখেছি। এবার দেখো, and the question is if B can calculate and generate D, যদি B ক্যালকুলেট জেনারেট করতে পারে D কে, anyone else should be able to do that as well। এটাও গল্প, B যদি D কে ক্যালকুলেট করে জেনারেট করতে পারে, যে কোনো লোক সেটা করতে পারবে। however it is not straightforward, herein lies the real crux of RS। এখানেই মেন প্রবলেমটা কিন্তু, বা গল্পটা এখানেই রয়েছে, এটা কতটা স্ট্রেট ফরওয়ার্ড না। সিম্পল কথাই বলতে পারো যে অতটা ইজি না করা, বাট সেখানে কিন্তু মেন গল্পই রয়েছে। বলছে ইট মাস্ট বি অ্যাপিয়ার দ্যাট এনিওয়ান, মানে এটাকে অ্যাটাকার বলতে পারো, নোয়িং দ্যাট দ্য পাবলিক কি অফ ই। দেখো পাবলিক কি আমাদের ই জেনে গেছি, ধরো 5 ইন আওয়ার সেকেন্ড এক্সাম্পল, যদি আমাদের এক্সাম্পল দেখো, এটা যেহেতু বইয়ের এক্সাম্পল আছে, আমাদের এক্সাম্পলে কি ছিল, আমাদের পাবলিক কি ছিল, আমাদের খুব ভুল না বললে আমাদের 7 খুব ভুল না বললে ছিল। সিম্পল ধরো ইন দ্য সেকেন্ড এক্সাম্পল, এন এর ভ্যালু কিছুটা আমাদের ছিল, আমাদের এন এর ভ্যালু 33 ছিল।
আমরা কি প্রাইভেট কি ডিটাকে ফাইন্ড আউট করতে পারবো? গল্পটা এখানে খুব ইম্পর্টেন্ট। যদি আমরা দেখো এন এর ভ্যালু যদি পি ইন্টু কিউ করে এন এর ভ্যালু করি, তাহলে কেউ যদি এবার আলটিমেটলি এবার এই পি ইন্টু কিউটাকে সিলেক্ট করা সব থেকে বড় ডিফিকাল্ট হয়ে যাবে। দেখো আমরা যদি ই পেয়ে যাই, আমরা যদি এন পেয়ে যাই, তাহলে আমাদের পি আর কিউ দরকার, নাহলে কি করে হবে? তাহলে তো করতে পারবো না, কারণ কি পি আর কিউ না পেলে আমরা P-1 করতে পারবো না। ঠিক আছে, কোনো অত সহজ না যে আমরা ডাইরেক্টলি ফাই অফ এন এর ভ্যালু বার করা পি আর কিউ না জানলে নট পসিবল। দেখো দিয়েছে could find the private key D, that is in our example by trial and error। এখানে আমরা কিভাবে পাবে, ওই ট্রাই এন্ড এরর মেথডে কিন্তু অ্যাটাকার করতে মানে পেতে পারে। হোয়াট দ্য অ্যাটাকার টু, অ্যাটাকার কি করবে, অ্যাটাকার নিড টু ফার্স্ট ফাইন্ড দ্য ভ্যালু অফ পি এন্ড কিউ ইউজিং এন। এটা কিন্তু খুব ডিফিকাল্ট। ফর এক্সাম্পল পি আর কিউ আর কোয়াইট স্মল নাম্বার, তাহলে কিন্তু খুব ইজিলি পেয়ে যাবে, হলো 7 আর 17 রেসপেক্টিভলি। দেয়ারফর ইট ইজ কোয়াইট ইজি টু ফাইন্ড আউট পি এন্ড কিউ অ্যান্ড গিভেন এন। এন যদি তোমাদের এন এর ভ্যালু পি আর কিউ ছোট হয়, তাহলে আমাদের এন থেকে পি কিউ পাওয়াটা খুব বড় কথা না। বাট ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস পি আর কিউ চোজেন ইন ভেরি লার্জ নাম্বার, অ্যাকচুয়ালি কিন্তু লার্জ নাম্বার দেওয়া হয়। দেয়ারফর ফ্যাক্টোরিয়াল অফ এন টু ফাইন্ড আউট পি এন্ড কিউ ইজ নট ইজি। মানে আমরা তো আলটিমেটলি কি পি এর ফ্যাক্টরিজ বার করবো, এটা কিন্তু অত ইজি না। ইট ইজ কোয়াইট কমপ্লেক্স অ্যান্ড টাইম কনজিউমিং, অবভিয়াসলি কমপ্লেক্স এবং টাইম কনজিউমিং। সিন্স দ্য অ্যাটাকার কুড নট ফাইন্ড আউট পি এন্ড কিউ, সি could not proceed to find out the D. C P আর Q না পেলে D পাবে না। Thus বা because D depend on P Q আর E, D টা কিন্তু P Q আর E এর উপর ডিপেন্ড। Consequently even if the attacker knows N and E, he cannot find the value of D, therefore cannot decrypt the cipher text. Mathematical research suggests that more than 70 years to find P and Q if N is a 100 digit number। যদি N এর যদি 100 ডিজিট নাম্বার হয়, তাহলে 70 বছর লেগে যাবে P আর Q কে ফাইন্ড আউট করার জন্য, ফ্যাক্টোরিয়াল করে ফ্যাক্টরস বার করে। ঠিক আছে, এটা অ্যাডভান্টেজ বলতে পারো, ইটস ওয়ান কাইন্ড অফ আ ডিসঅ্যাডভান্টেজ। ছোট হলে আমি কেন এই কথাটা বললাম, ক্রাক্স এটা গ্লোবাল কথা হচ্ছে অ্যাডভান্টেজ কাম ডিসঅ্যাডভান্টেজ কি কি রয়েছে, এটা ফাইনালাইজড আমরা দেখলাম। যদি আমাদের পি আর কিউ এর ছোট হয় তাহলে খুব ইজি টু ক্র্যাকেবল, যদি বড় হয় তাহলে এটাকে কিন্তু ক্র্যাক করা অত ইজিবল না। বলছি ইট এস্টিমেটেড উই ইমপ্লিমেন্টেড সিমেট্রিক অ্যালগরিদম অ্যাজ এ ডিএস, অ্যাজ অ্যাসিমেট্রিক অ্যালগরিদম আরইএস ইন হার্ডওয়্যার। বলছে ডিএস এটা 1000 গুণ ফাস্টার দেন আরএস। ডিএস তো স্ট্যান্ডার্ড অ্যালগরিদম, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি সিমেট্রিকের, ওটা 1000 গুণ ফাস্ট বলতে পারো আমাদের আরএস এর। এবং সিম্পল কথায় যদি বলি যে ডিএস কিন্তু এবার যদি ওটাকে সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করা হয় অ্যালগরিদম, ইটস 100 টাইম, ডিএস কিন্তু 100 টাইম ফাস্টার দেন আরএসএ। বা আমরা সিমেট্রিক অ্যালগরিদম অনেকটাই ফাস্টার হয় হার্ডওয়্যারের ক্ষেত্রে কি সফটওয়্যার যেখানে তুমি ইমপ্লিমেন্ট করাও না কেন। এখান থেকে একটা আইডিয়া তো পেয়েই যাচ্ছ, কারণ কি এখানে মোটামুটি আমাদের অনেকগুলো কি ব্যবহার হচ্ছে, সে কি এর এনক্রিপশন টেকনিক গুলো অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো সেই সূত্রে গেলে ওটা মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়ে যাচ্ছ যে অনেকটা সময় কিন্তু বোথ দ্য এন্ডে লাগতে পারে। যদি আমরা অ্যাসিমেট্রিক কি করি একটু সময় বেশি লাগবে, অ্যাসিমেট্রিক কিন্তু একটু কম লাগবে। কনসেপ্টটা বুঝলাম। যদি এনার পি আর কিউ এর ভ্যালু যদি ছোট ধরা হয় ইজিলি ব্রেকেবল হয়ে যাবে, বড় ধরলে কিন্তু মোটামুটি হবে না। যদি এনার ভ্যালু 100 ডিজ হয় তাহলে 70 বছর লেগে যাবে। একটা আইডিয়া তো ম্যাথামেটিক্যালরা রিসার্চ করে বলেই দিয়েছে। তো এই ছিল কনসেপ্ট অফ আমাদের অ্যাসিমেট্রিক কি এর প্রথম অ্যালগরিদম দেখলাম আমরা, আরএসএ অ্যালগরিদম। আশা করি কনসেপ্ট তোমরা খুব এখান থেকে ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।